এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। কত চেষ্টা করলাম, কতবার বললাম আমি তোমাকে ভালোবাসি নীলা, কিন্তু না, তুমি আমাকে ফিরিয়ে দিলে। দিয়ে কি করলে? তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করছো। ভাগ্যিস রানা সঠিক সময় খবরটা দিয়েছিল। বাসর ঘরে বসে কান্না করছিল নীলা। চোখ যেন তার আজ কোনো বাধাই মানছে না। আর কাঁদবে নাই বা কেন? একটু আগে তাকে জোর করে বিয়ে করে এনেছে আহানাফ। অন্যদিকে আহানাফ ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে নিজের রাগগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর আনমনেই কথাগুলো ভেবে যাচ্ছে। হঠাৎ করেই ফোনের দিকে তাকাতে দেখলো রাত 12টা বেজে গেছে। তাই ধীর পায়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলো। এর ফাঁকে চলুন আজ দুপুরের ঘটনাটা আপনাদের বলি। অফিসে বসে কাজ করছিল আহানাফ। হঠাৎ করেই রানার ফোন রিসিভ করতেই রেগে অফিস থেকে বেরিয়ে যায় আহানাফ। এদিকে রুমে ফাইল নিয়ে আসা স্টাফ অবাক হয়ে বসে পড়ে। আহানাফ তাড়াতাড়ি নীলার বাসার সামনে গাড়ি থামায়। ভিতরে ঢুকতে যাবে কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দেয় না। আহানাফ তাদের লাথি মেরে ঢুকে পড়ে। আহানাফ বাবা মায়ের একমাত্র ছেলে, পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। বাসায় ঢুকতেই নীলার বাবা আজমল সাহেব এবং মা নাসিফা বেগম চমকে ওঠে। তারা আহানাফের বিষয়ে জানতো, কিন্তু তার প্রচণ্ড রাগের কারণে কেউই রাজি হয়নি। নীলাও তার বাবা মায়ের পছন্দ মতো হাসি মুখে রাজি হয়, কারণ সে জানে তার বাবা তার জন্য সবচেয়ে ভালো পাত্রই হয়তো পছন্দ করবে। তাই সে আহনাফের প্রপোজ রিজেক্ট করত, অপমান করত। আহনাফ রুমে ঢুকেই আফজল সাহেবের মাথায় বন্দুক ধরে, যেটা দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। চুপ করো সবাই, নইলে আজ এই লোকটাকে মেরেই ফেলবো। আপনার পায়ে ধরি, প্লিজ এরকম করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ এরকম করবেন না। বাহ, এই দুনিয়ায় আসলে ভালো মানুষের কোনো দাম নেই। কত রিকোয়েস্ট করলাম, কত বললাম আমি তোমাকে ভালোবাসি, বারবার আমাকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছো। কিন্তু আজ যেই আমি বন্দুক ধরলাম, খারাপ ভাষায় ব্যবহার করলাম, তুমি সব দিতে রাজি? তখনই পাশ থেকে রাজ এগিয়ে আসলো। রাজের সাথে নীলার বিয়ে হচ্ছিল। সে আহনাফের সামনে দাঁড়িয়ে বলে। আহনাফ কিছু না বলে গুলি করে দেয় রাজের পায়ে। এটা দেখে সবাই কেমন জানি ভয়ে পালিয়ে যায়। আফজল সাহেব, আপনি ডেকে এনে কেন আমাকে অপমান করছেন? এই তোমরা সবাই চলো, আমার ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বলেই রাজের বাবা সবাইকে নিয়ে চলে গেলেন। রাজ যাওয়ার সময় বলে গেল, এর ফল ভালো হবে না আহনাফ। আগে পা তুলে হেঁটে দেখা, এরপর আমার সাথে লাগতে আসবি। আহনাফ আরো রেগে যায়। ধবধবে সাদা মুখে রাগে প্রচন্ড লাল বর্ণ ধারণ করেছে। সে বন্দুকের ট্রিগার হাতে রেখে বলে, তাহলে তো পাগলের পাগলামি একটু দেখাতে হয়। আপনি মরেন শ্বশুর মশাই। প্লিজ এরকম করবেন না, আমি আপনার সব কথা শুনবো। এই তো গুড গার্ল, চলো বউ আমরা যাই। বলেই আহনাফ নীলাকে টেনে নিয়ে বাইরে নিয়ে আসে। এদিকে আফজল সাহেব ধপাস করে মাটিতে বসে পড়েন। আহনাফ গাড়িতে উঠেই কোনো কথা না বলে গাড়ি চালানোয় মনোযোগ দিল। অপরদিকে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহনাফ ফোন করে তার বন্ধুদের কাজী অফিসে আসতে বলে, যেটা শুনে নীলার কান্নার পরিমাণ 100 গুণে বেড়ে যায়। কিন্তু আহনাফের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। গাড়ি এসে কাজী অফিসের সামনে দাঁড়ায়। আহনাফ নীলাকে টেনে ভিতরে নিয়ে যায়। আগে থেকেই সব রেডি ছিল, তাই তারা বিয়ের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি এসে থামে এক বিরাট বাড়ির সামনে। চারিদিকে সুন্দর সবুজ গাছ আর একদিকে সুইমিং পুল, পাশে একটা দোলনাও রাখা। এইসব দেখে নীলার কোনো মাথা ব্যথাই নেই, কারণ তার ভিতরটা এখন যন্ত্রণার আগুনে পুড়ে যাচ্ছে। দরজার বেল দিতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিয়ে হাসি মুখে ভিতরে আসতে বললেন। আহনাফের সাথে নীলাকে দেখে কিছু জিজ্ঞাসা করার আগে আহনাফের বাবাও এসে হাজির হন। আহনাফ সব ঘটনা খুলে বলল। তখন তারা প্রথমে রাগ করলেও পরে মেনে নেন, কারণ তারা জানেন তাদের ছেলের জেদ সম্পর্কে। দুপুরের এইসবের কথা ভাবতে ভাবতে বাসর ঘরে ঢুকলো আহনাফ। দরজা বন্ধ করে নীলার কাছে যায়। নীলা ভয়ে কেমন জানি কাচুমাচু হয়ে এক কোণে বসে আছে। আহনাফ নীলার কাজ ঘেঁষে বসতেই নীলা বলে, কি হলো, একটু সরে বসুন। কেন, কি হয়েছে? কি আর হবে, আমি জীবিত লাশ হয়ে গেছি। প্রত্যেকটা মেয়ের জীবনে এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে,
কিন্তু আপনার মতো একটা পাষাণ হৃদয়ের মানুষের সাথে আমার সারা জীবন থাকতে হবে ভেবেই মরে যেতে ইচ্ছে করছে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আহনাফ কথাগুলো শুনে রেগে গেলেও পরক্ষণে ওর মনের অবস্থা চিন্তা করে হাসি মুখে বলে, তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। এখন এত কথা না বলে ঘুমিয়ে যাও, কাল অনেক কাজ আছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সঙ্গে এক বিছানায় ঘুমাবো? আমি নিচে ঘুমাবো। ভয় পেও না, আমি খারাপ হতে পারি কিন্তু চরিত্রহীন না। তোমার সাথে জোর করে কিছুই করব না। আমার বিশ্বাস একদিন তুমি স্বেচ্ছায় আমার কাছে আসবে। ওকে, বাট মাঝখানে একটা বালিশ দেন। আহনাফ দুষ্টু একটা হাসি দিয়ে মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়ে। নীলাও ভয়ে ভয়ে পাশে শুয়ে পড়ে। আহনাফ চুপচাপ শুয়েছিল। যখনই বুঝলো নীলা ঘুমিয়ে গেছে তখনই টান দিয়ে নীলাকে নিজের কাছে নিয়ে আসে। আহনাফ নীলাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। নীলাও কোলবালিশ ভেবে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে। ফরজের আজানের শব্দে ঘুম ভাঙে নীলার। তাকিয়ে দেখে সে আহনাফের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে আহনাফের জায়গায় চলে এসেছে। ততক্ষণে আহনাফেরও ঘুম ভেঙে যায়। তা দেখে নীলা ঘুমের অভিনয় করে। আহনাফ উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। নীলাকে ডাক দিয়ে নামাজ পড়ার কথা বলে। নীলা কিছুটা অবাক হয়। এরপর কিছু না বলেই দুজনেই নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যায়। নীলা আহনাফের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনের অজান্তেই মুচকি হাসে। কত সুন্দর ছেলেটা, কিন্তু সবসময় মুখে কেমন জানি রাগি রাগি ভাব নিয়ে থাকে। আগে নীলার কলেজ ছুটি হলে প্রতিদিন আহনাফ তাকে প্রপোজ করত। নীলা সেটা নিয়ে অস্বস্তি হলেও পরে খুব ভালোই লাগতো, কিন্তু তার বাবা মায়ের কথা চিন্তা করে কখনো হ্যাঁ বলেনি। এক মনে আহনাফের দিকে তাকিয়ে আছে নীলা। কি ম্যাডাম, আমাকে নজর দিবেন নাকি? আহনাফের হঠাৎ কথা বলা শুনে নীলা কিছুটা লজ্জা পেয়ে শাওয়ার নিতে চলে যায়। বের হয়ে দেখে একটা ছেলে আহনাফকে আব্বু ডেকে তার কোলে উঠে বসেছে। সে জানতো আহনাফ একা, তাহলে কি আহনাফ আগে একটা বিয়ে করেছে? ভাবতে নীলার চোখ বেয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। আহনাফ ছেলেটার সাথে বাচ্চামি করছে, যেটা দেখে গা পুরো জ্বলে যাচ্ছে নীলার, কিন্তু কেন সেটাই অজানা। নীলা কোনো কথা না বলে নিচে চলে যায়। সেখানে আহনাফের আব্বু আম্মু তাকে দেখে অবাক হন। আরে মা, তুমি এই সময়ে নামলে কেন? কিছু প্রয়োজন হলে আমাদের জানাতে। আমার হাত পা থাকতে আপনাদের কেন জানাবো? আর আমার সাথে এরকম ন্যাকামি করতে আসবেন না। আবিরকে নিয়ে নিচে নামার সময় কথাগুলো শুনে নেয় আহনাফ। শুনতেই মাথায় রাগ উঠে যায় তার। আবিরকে রেখে নীলাকে টেনে উপরে নিয়ে যায়, ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্লোরে। নীলার মাথা ফেটে অল্প অল্প রক্তও পড়তে থাকে। আহনাফ চিৎকার করে বলে, নিজেকে কি মনে করো? আমি তোমাকে ভালোবাসি বলে এটা মনে করো না। যা ইচ্ছে তাই করবে। কোন সাহসে আমার আব্বুর সাথে এরকম ব্যবহার করলে? দেখুন, আর কোনো কথা না, একটা কথা কান খুলে রাখো। আমার সাথে যেরকম ইচ্ছা ব্যবহার করো, কিন্তু আমার আব্বু আম্মু আর আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তাই এবার থেকে ভেবে চিন্তে কাজ করবে। আপনাদের সাথে কি ভালো ব্যবহার করব? আগে একটা বিয়ে করেছেন, আপনার ছেলেও আছে। এখন আবার আমাকে জোর করে বিয়ে করেছেন। না জানি কত মেয়ের জীবন এভাবে নষ্ট করেছেন আপনি। না জেনে এমন কোনো কথা বলো না যার জন্য পরে আফসোস করতে হয়। আর কি বললে? আমি আগে বিয়ে করেছি? ওই যে ছোট্ট ছেলেটা, ওকে তুমি আমার থেকে ভালো চেনো। মানে আমি ওকে কিভাবে চিনবো? রিমিকে চিনো? রিমির কথা শুনতেই অবাক হয়ে যায় নীলা। রিমি তার ছোটবেলার বান্ধবী। রিমি ভার্সিটিতে একটা ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু পরিবার মেনে নেয়নি, তাই তারা পালিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ খবরই নেই। হঠাৎই আহনাফের মুখে রিমির কথা শুনে নীলা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, রিমিকে আপনি কি করে চেনেন? আর ও এখন কোথায়? রিমি আমার ফুফাতো বোন ছিল। সুমন ভাইয়ের সাথে প্রেম করে পালিয়ে যায়। খুব সুন্দর একটা সংসার ছিল তাদের, কিন্তু হঠাৎ একটা কার অ্যাক্সিডেন্টে দুজন মারা যায়। তাদের ছেলে আবির মৃত্যুর আগ মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে রিমি আবিরকে আমার হাতে তুলে দেয়। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। এতে যদি আমি চরিত্রহীন হয়ে যাই, তাহলে হ্যাঁ, আমি চরিত্রহীন। ইচ্ছে ছিল এমন একজনকে বিয়ে করব যে কিনা আমার ছেলেকে সাদরে গ্রহণ করবে, কিন্তু কি ভাগ্য আমার, এমন একজনকে ভালোবাসলাম যে কিনা আমার উপর প্রতি মুহূর্তে
চরিত্রহীনের তকমা লাগায়। নীলা নিশ্চুপ হয়ে শুধু আহানাফের কথাগুলো শুনছিল। নিজের উপরেই এখন রাগ হচ্ছে তার, কেননা না জেনে শুনে কথাগুলো বলল সে। তখনই আবির রুমে আসে, নীলাকে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আব্বু, আন্টিদা এভাবে পড়ে আছে কেন? উনি কি আমার আম্মু? তুমি না বললে আমার জন্য আম্মু এনেছো? এসব তুমি বুঝবে না আব্বু। আর তোমার কোনো আম্মু নেই, আমি তোমার আব্বু, আর পৃথিবীতে তোমার কেউ নেই। বলেই আহানাফ আবিরকে কোলে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে নীলা চুপচাপ বসে রইল। আহনাফ আবিরকে তার আব্বু আম্মুর কাছে রাখতে যায়। তখন আহনাফের আম্মু জিজ্ঞাসা করে, তুই মেয়েটার সাথে কি করেছিস? কিছুই করিনি। আর তোমরা কেন ওকে নিয়ে এত ভাবছো? দেখো বাবা, মেয়েটার মনের অবস্থা বোঝার চেষ্টা করো। বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অন্য কারোর হাত ধরে আসা সহজ কাজ নয়। আহনাফ চুপচাপ বেরিয়ে আসে। মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড। কি করলো এটা সে? নীলার গায়ে হাত তুলল। আহনাফ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে বাসায় ফিরল। বাসায় ফিরে সে অবাক। নীলা তার আব্বু আম্মুর মাঝখানে বসে হেসে হেসে গল্প করছে। আহনাফ তা দেখে অদ্ভুত চাহনি নিয়ে তাকালো, কিন্তু নীলা কোনো পাত্তাই দিল না তাকে। সে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আবির কোথায়? উপরে বসে আছে। আহনাফ উপরে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওদিকে নীলা আবিরকে নিয়ে আহনাফের রুমে যায়। আন্টি, আমার আব্বু কোথায়? ওয়াশরুমে গেছে। আর আমি তোমার আন্টি নই বাবা, তাহলে? আমি তোমার আম্মু। আব্বু যে বলল আমার আম্মু অনেক দূরে গেছে। তোমার আব্বুর সাথে ঝগড়া হয়েছে, তাই রাগ হয়েছে। এখন তুমি আম্মুর সাথে থাকবা। আবির নীলাকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলো। আহনাফ ওয়াশরুম থেকে বের হতেই আবির চিৎকার করে দিয়ে বলল, আব্বু, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আমি আবার কি মিথ্যা বললাম? তুমি বললা আমার আম্মু অনেক দূরে, কিন্তু আমার আম্মু তো আমার কাছে আছে। আহনাফ আবিরের কথায় মুচকি হাসলো। এরপর আবিরের কাছে গিয়ে বলল। সরি, আব্বুর ভুল হয়েছে। নীলা আহনাফকে এগিয়ে আসতে দেখে কিছুটা দূরে সরে গেল। বাবা ছেলের এমন সুন্দর মুহূর্তে সে বাধা হতে চায় না, কিন্তু আবিরকে রেখে আহনাফ নীলার কাছে গিয়ে বলল, সরি নীলা, আমার রাগ উঠলে মাথা ঠিক রাখতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমিও সরি, আপনাকে ভুল বুঝেছি। আহনাফ দেখল নীলার মাথার দিকটা ফুলে গেছে। আহনাফের মনে কিছুটা অপরাধবোধ কাজ করছে, তাই ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসলো। এসে নীলার মাথায় ব্যান্ডেজ করে দিল। নীলাও কোনো আপত্তি করলো না। পরদিন বিকেলে আহনাফ দেখল নীলা আনমনেই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হয়তো বাবা মায়ের কথা মনে পড়ছে মেয়েটার। আহনাফ মনে মনে সিদ্ধান্ত নিল, যে করেই হোক নীলার বাবা মায়ের সাথে দেখা করে কথা বলবে। পরদিন সকালে আহনাফ আবিরকে আর নীলাকে নিয়ে বের হয়। নীলা গাড়িতে উঠতেই বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহান্নামে নিয়ে যাচ্ছি, গেলে দেখতে পাবে। আহনাফের ধমকে নীলা চুপ করে বসে রইল। একটু পর নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামলো। নীলা অবাক হলো তাদের বাসা দেখে। লোকটা এখানে কেন নিয়ে আসলো তাকে? কলিং বেল বাজতেই নীলার মা দরজা খুলে দিলেন। নীলাকে দেখে কান্না করে জড়িয়েও ধরলেন। নীলা তার মায়ের বুকে মাথা রেখে জিজ্ঞাসা করলো, আব্বু, আম্মু, আব্বু কোথায়? যেই দিন তুই চলে যাস সেই দিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো কথাও বলে না, সারাদিন রুমের মধ্যে বসে থাকে। নীলা আবিরকে কোলে নিয়ে তার বাবার রুমে গেল। আর আহনাফ ড্রয়িং রুমে বসে শাশুড়ির সাথে গল্প করতে লাগলো। নীলা গিয়ে তার বাবাকে ডাক দিতেই তিনি দৌড়ে এসে দরজা খুলে দেন। মা, তুই এসেছিস? ওই লম্পটটার কবল থেকে তুই কিভাবে আসলি? তোর কি কোনো ক্ষতি করেছে? তুমি এত চিন্তা করো না বাবা, আমি সম্পূর্ণ ঠিক আছি। নীলার মাও আসেন তাদের রুমে, সাথে আহনাফও। আহনাফকে দেখেই নীলার বাবা রেগে যান। এই শয়তানটা এখানে কেন? এই মুহূর্তে ওকে আমার বাড়ি থেকে বের করে দে। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই না। আব্বু, তুমি এত জোরে জোরে কথা বলো না, বুকে ব্যথা করবে। তোমার না হার্টে প্রবলেম? আহনাফ নীলার বাবার সামনে আসে। আঙ্কেল, আমি নীলাকে ভালোবাসি। এই শব্দটা আমি শতাধিকবার আপনাকে বলেছি, কিন্তু আপনি যখন মেনে নিতে অস্বীকার করলেন তখন আমি ওকে তুলে নিয়ে গেছি। এখন ও আমার বিবাহিতা স্ত্রী। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে মেনে নেওয়া লাগবে না। প্লিজ, আপনার মেয়ে কষ্ট পাচ্ছে, তার জন্য হলেও আমাদের সম্পর্কটা মেনে নিন। তুই কি ভেবেছিস তোর এরকম সাজানো নাটকে আমাকে ঘায়েল করতে পারবি? কোনোদিনও না। আমি এই বিয়ে মানি না। আমার মেয়েকে আমি আমার সাথে রাখবো,
আমি এখনই পুলিশকে ফোন করছি। নীলা তার বাবার কথায় অবাক হয়। তার বাবা সত্যি সত্যি কল দিতে যাবেই তখনই নীলা তার বাবাকে বাধা দেয়। যে করেই হোক আমাদের বিয়েটা হয়ে গেছে আব্বু, প্লিজ তুমি ঝামেলা করো না। এসব কি বলছিস মা? তোকে কি এই কুলাঙ্গারটা জোর করে এসব বলাচ্ছে? বল, তোকে কি কিছুর ভয় দেখিয়েছে? বল। আরে না আব্বু, উনি আমাকে এখানে নিয়ে আসছেন। এদিকে আহনাফ নীলার বাবার এইসব কথা শুনে রেগে যাচ্ছে। বিষয়টা নীলাও বুঝতে পারল, তাই সে চলে আসতে চাইল। আহনাফ তখন নীলাকে নিজের সব বই খাতা নিয়ে আসতে বলল। এসব বই খাতা দিয়ে আমি কি করব? আমার গোষ্ঠী উদ্ধার করবে। বই খাতা দিয়ে মানুষ কি করে? পড়ালেখা করবে। নীলা মুচকি হেসে সব বই খাতা নিয়ে গাড়িতে ওঠে। নীলা আসার সময় তার মা অনেক কান্না করছে। নীলা তার মায়ের কান্না দেখে নিজেও কেঁদে দিল। তখন আবির পাশ থেকে বলল, আম্মু কান্না করছো কেন? কে বকা দিচ্ছে? নীলা আবিরকে জড়িয়ে ধরে বসে থাকে। ওদিকে আহনাফ শুধু চুপ করে শুনে যাচ্ছে মা ছেলের কথা। একটু সামনে যেতেই আহনাফ গাড়ি থামিয়ে কোথায় যেন গেল। একটু পর হাতে ফুচকার দুটো বক্স নিয়ে আসলো। এরপর সেগুলো নীলার হাতে ধরিয়ে দিয়ে পড়ল। প্লিজ মানা করো না, আমার সহ্য হয় না। নীলা আহনাফের কথায় হালকা হাসার চেষ্টা করলো। এরপর রাক্ষসের মতো ফুচকা খেতে শুরু করলো। এই জিনিসটা তার অল টাইম ফেভারিট। এদিকে পাশে বসে থাকা আহনাফ আর আবির একে অপরের দিকে তাকাচ্ছে। আম্মু আমি খাবো। এই না আব্বু, তুমি এসব খাবে না, অসুস্থ হয়ে যাবে। তাহলে আম্মু কেন খাচ্ছে? তোমার আম্মু নিজে একটা অসুখ, তার আবার কি হবে? নীলা এইসব শুনছে, বাট এখন তার মেইন ফোকাস খাওয়া, তাই কিছু বলল না। আহনাফ আবারও ড্রাইভ করতে শুরু করলো। বাসায় ফিরে আহনাফ আবিরকে রেখে নীলাকে বলল আবারও বের হতে হবে। নীলা অবাক হয়েই বলল, এই মাত্র আসলাম, আমি খুব টায়ার্ড, এখন কোথায় যাব? পড়াশোনা করা লাগবে না, এখানকার একটা প্রাইভেট মেডিকেলে যাব তোমার অ্যাডমিশনের জন্য। কিন্তু আমার ওই কলেজের অ্যাডমিশন আবার ট্রান্সফার, আমার কিছু মাথায় ঢুকছে না। তুমি আহনাফের স্ত্রী, তোমার স্বামীকে পরিবারের লোক সম্মান না দিলেও বাইরের লোক অল্প হলেও সম্মান করে। চলো, গেলেই দেখতে পাবে। বলে আহনাফ নীলাকে নিয়ে গাড়িতে উঠল। মেডিকেল যেতেই দেখলো আহনাফের সাথে সবাই কুশল বিনিময় করছে। এর মানে এখানেও ওনার চেনা পরিচিত লোক আছে। একটা স্যারের রুমে যেতেই আহনাফকে তিনি বেশ আপ্যায়নও করলেন। এরপর তিনি নীলার অ্যাডমিশনের সব ব্যবস্থা করলেন। নীলা ভর্তির ঝামেলা শেষ করে বাসায় আসলো। মনে মনে সে খুব খুশি, কারণ ছোটবেলা থেকেই তার একটাই ইচ্ছা ডাক্তার হবে। কিন্তু আহনাফের কারণে তার বাবা মা রাজের সাথে বিয়ে ঠিক করেছিল। ভাগ্যের কি পরিহাস, আজ সেই আহনাফ তাকে আবারও মেডিকেলে পড়ার সুযোগ করে দিচ্ছে। নীলা ছেলেটাকে যতটা খারাপ মনে করেছিল, ছেলেটা ততটা খারাপ নয়। রাতে নীলা আবিরকে সাথে নিয়ে বইগুলো গুছিয়ে রাখছিল। তখন একটা বুকশেলফ দেখলো, সেখানে অনেক মেডিকেলের বই। নীলা অবাক হয়ে সব দেখতে লাগলো। এরপর আহনাফ আসার পর জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার, এই বইগুলো কার? বইগুলো যেহেতু আমার ঘরে আছে সেহেতু আমারই বই হবে। আপনি কতটুকু পড়াশোনা করেছেন? 2 বছরে তো কোনোদিন দেখলাম না পড়াশোনা করতে। আহনাফ কোনো উত্তর না দিয়ে আবিরকে নিয়ে চলে গেল। পরদিন সকালে নীলাকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের গেট দিয়ে ঢুকতেই লিজার সাথে দেখা। লিজা মেয়েটা আহনাফকে দেখেই বলল, আরে আপনি আহনাফ ভাইয়া না? জি, আমাকে চিনতে পারছেন তাহলে? চিনতে পারবো না কেন ভাইয়া, কলেজের ওই ঝামেলার পর তো আর আসলেনই না। সাথে উনি কে? আমার ওয়াইফ। নীলা এতক্ষণ দাঁড়িয়ে শুধু শুনছিল আর অবাক হচ্ছিল, লোকটার আর কত রূপ দেখবে সে। তখন লিজার নামের মেয়েটা নীলার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। আচ্ছা লিজা, আমি আসি। তুমি তোর ক্লাসমেট, খেয়াল রাখবে ওর। জি ভাইয়া, আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করব। তখন আহনাফ নীলার কানের কাছে এসে বলল, ঠিক মতো ক্লাস করবা, আর পালানোর কোনো প্ল্যান থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ আমি না থাকলেও আমার লোক সবসময় তোমাকে ফলো করবে। আমি কেন পালাতে যাব? আচ্ছা তাহলে আসি। ক্লাস শেষ হওয়ার পর আমি এসে নিয়ে যাব। বলেই আহনাফ চলে যেতেই লিজা নীলার কাছে আসলো। আপনার অনেক ভাগ্য ভাবি, আপনি ওনার মতো একজনের সাথে বিয়ে হয়েছে। আমরা তো ক্লাসমেট, তাই আপনি না বলে তুমি তো আসতে পারি না। আর ওই খাটাসটা আপনাদের এত প্রিয় হলো কোন দিন?
ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড, ঠিক আছে? ওকে। আচ্ছা, তুমি কোন ঘটনার কথা বলছিলে ওনাকে? আপনি জানেন না? এই কলেজে সবাই তো জানে ওই ঘটনার কথা। প্লিজ আমাকে খুলে বলবে কি হয়েছিল? আসলে আহনাব ভাই আমাদের এই কলেজেরই টপার ছিলেন। অনেক নম্রভদ্র আর ঠান্ডা মেজাজ ছিল ওনার। সবাই ওনাকে খুব ভালোবাসতো। কলেজের প্রায় সব মেয়েরই ক্রাশ ছিলেন, কিন্তু তিনি জেরিন নামের একটা মেয়েকে ভালোবাসতেন খুব। ওনাদের ভালোবাসার কথা পুরো ক্যাম্পাস জানতো। কিন্তু হঠাৎ একদিন জেরিনের লাশ পাওয়া যায় কলেজের পেছনে বাগানে। পুলিশ আহনাব ভাইয়াকে সন্দেহ করে আর জেলে ঢুকিয়ে দেয়। সেই থেকে উনি পড়ালেখা বন্ধ করে দেন। কিন্তু পরে পুলিশ সঠিক তদন্ত করে ফাইনাল ইয়ারের মিজান নামের একটা ছেলেকে ধরে আর আহনাব ভাইয়াকে ছেড়ে দেয়। কিন্তু মিজানের বাবার পাওয়ার ছিল, তাই ছাড়া পেয়ে যায়। আহনাব ভাইয়া একদম ভেঙে পড়েছিল। উনি একদিন সবার সামনে মিজানকে মেরে ক্যাম্পাসে নিয়ে আসে। প্রায় আধমরা করে ফেলেছিলেন ওই শয়তানটাকে। তখন পুলিশ এসে আবার আহনাব ভাইকে নিয়ে যায়। এবার কলেজের সব ছেলে মেয়ে আন্দোলন করে তাকে ছাড়িয়ে আনার। অনেক বুঝিয়ে তাকে কলেজে আসার কথা বলা হয়, কিন্তু আর পড়ালেখা করেন না তিনি। এখন এলাকার সব ছেলেমেয়েরা অনেক সম্মান করে ওনাকে। কেউ ওনার ভয়ে অনৈতিক কোনো কাজ করতে পারে না। মিজান নামের ছেলেটা কোথায়? জানি না, তবে শুনেছি বিদেশ চলে গেছে। নীলা মনে মনে ভাবতে থাকে লোকটার মনে কত কষ্ট, কিন্তু প্রকাশ করে না। একটা মানুষ যাকে ভালোবাসলো তার খুনের অপরাধে দুইবার জেল খাটলো, কিন্তু আহনাফকে দেখলে কি কেউ সেটা বুঝতে পারবে? নীলা মনে মনে সিদ্ধান্ত নিল তার ভালোবাসার শক্তি দিয়ে আহনাফের সকল কষ্ট ভুলিয়ে দিবে। সে সব ভাবছিল, তখন লিজা বলল, কি হলো? ক্লাস শুরু হয়ে যাবে, চলো। চলো। ক্লাস শেষ করে লিজাকে বিদায় দিয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল নীলা। আহনাফ এখনো আসেনি। একটু পর কয়েকটা ছেলে আসলো সেখানে। দেখে বোঝা যাচ্ছিল বকাটে টাইপের। এসেই নীলার হাত ধরে বসে। তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে ওঠে, কি গো মামুনি, বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছো? কি সব আবল তাবল বলছেন? সকালেই দেখলাম বয়ফ্রেন্ড এসে নামিয়ে দিল, আর আমরা বললেই বলো আবল তাবল। অনেক তো বয়ফ্রেন্ডকে খুশি করলে, এখন আমাদেরকেও একটু খুশি করো। নীলা ভয় কাঁপতে শুরু করে। নতুন জায়গা, এখানকার কাউকেই তেমন একটা চেনে না, তাও আবার আজই প্রথম দিন। নীলা মনে মনে আহনাফকে স্মরণ করতে থাকে। ঠিক তখনই আহনাফের কণ্ঠ শুনে মনে কিছুটা সাহস পায়। কি বললি আবার বলতো? আমার বউ তোদের খুশি করবে তাই না? ও কিভাবে তোদের খুশি করবে? চল আমি তোদের খুশি করে দিচ্ছি। আহনাফকে দেখেই সবাই পালাতে থাকে। আহনাফ তাদের পিছন পিছন দৌড়ে কিছু দূর যেতেই ওরা বাইক নিয়ে পালিয়ে যায়। আহনাফ ফোন দিয়ে কাউকে কিছু একটা বলে নীলার কাছে আসে। সরি নীলা, আসতে একটু দেরি হয়ে গেল। আর একটু দেরি হলেই তো এই আহনাফ বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। হয়েছে, এবার চলেন। নীলা আর আহনাফ গাড়িতে বসেছিল। আহনাফ চুপচাপ ড্রাইভ করছিল। তখন নীলা পাশ থেকে বলে ওঠে, আচ্ছা মিস্টার আহনাফ, জেরিনকে? জেরিনের নাম নীলার মুখে শুনে আহনাফের হাত কাঁপতে শুরু করলো। সে স্বাভাবিক থাকতে না পেরে জোরে ব্রেক করলো। এরপর ভয়ে ভয়ে বলল, জেরিন মানে? আমি কোনো জেরিনকে চিনি না। ও তাই নাকি? আচ্ছা ভালো। এই নাম যেন আর কোনোদিন তোমার মুখে না শুনি। নীলার কিছু বলল না। আহনাফ আবারও গাড়ি চালাতে লাগলো। বাসায় এসে নীলা আর আবির রুমে বসেছিল। ওদিকে আহনাফ অনেকক্ষণ ধরে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা লক্ষ্য করলো জেরিনের নাম বলার পর থেকেই আহনাফ কেমন জানি গম্ভীর হয়ে গেছে। নীলা উঠে গেল ব্যালকনিতে। আহনাফ নীলাকে দেখে চলে আসতে নিলে নীলা টান দিয়ে ধরল। পিছন থেকে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরল। আহনাফ কিছু বুঝতে পারছিল না। কি হয়েছে নীল? আমি হয়তো আপনাকে জেরিনের মতো ভালোবাসতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি কোনোদিন ঠকাবো না, কোনোদিন কষ্ট পেতে দিব না। আমি আপনাতে আসক্ত হয়ে পড়েছি। আহনাফ পিছন ঘুরে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলো। বুড়ো বয়সে কি বাচ্চা হওয়ার শখ জেগেছে নাকি? আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করতে চাই না নীলা, আমি সত্যি বলছি। ওইসব আর আমার মনে নেই। এখন আমি শুধু তোমাকে ভালোবাসি। আমিও যে ভালোবেসে ফেলেছি আমার ডেভিলকে। আহনাফ কিছুক্ষণ নীলাকে জড়িয়ে ধরে বাসার বাইরে চলে যায়। রাতে নীলা পড়তে বসেছে। ওদিকে আহনাফ আর আবির বিছানায় বসা ছিল। নীলা দুষ্টুমি করে জোরে জোরে আবুল তাবুল মুখে যা আসছে তাই পড়ে যাচ্ছে। আহনাফ বিছানা থেকে উঠে এসে নীলার মাথায় একটা টোকা দেয়। আউচ, এটা কি হলো? কিসব আবল তাবল পড়ছো?
কেন? আমি তো ঠিকই পড়তেছি। আহনাফ নীলার পাশে বসে পড়াতে লাগলো। নীলা চুপ করে শুধু আহনাফের মুখের দিকে চেয়ে রইল। এভাবে তাকিয়ে কি দেখো? আপনাকে দেখি। আপনাকে না, তোমাকে দেখি। নীলা মুচকি হাসলো। পরদিন সকালে নীলাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে গেল আহনাফ। ওদিকে নীলা ক্লাসে বসেছিল একা। আজ লিজা আসেনি। হঠাৎ করে একটা ছেলে এসে নীলার পাশে বসে পড়ল। নীলা দেখে সরে আসতে চাইলেও ছেলেটা হেসে বলল, হ্যালো, আমি রনি। জি, আমি নীলা। নাইস নেম। থ্যাঙ্কস। আপনার নামটাও সুন্দর। আমরা কি বন্ধু হতে পারি? নীলা ৭-৫ না ভেবে ওকে বলে দিল। ভাবলো শুধু বন্ধুত্বই তো। নীলা ক্লাস শেষ করে রনির সাথে বের হতেই হুমড়ি খেয়ে কালকের ছেলেগুলো সামনে পড়ল। সবার অবস্থা খুবই খারাপ, হয়তো অনেক মার খেয়েছে। নীলার বুঝতে বাকি রইল না এটা কার কাজ। রনি পাশ থেকে বলে উঠল, এসব কি নীলা? কালকে ওরা আমাকে ডিস্টার্ব করেছিল, তাই আমার হাজবেন্ড শাস্তি দিয়েছে। তোমার হাজবেন্ড গুন্ডা নাকি? তবে সেটা শুধু খারাপ মানুষের জন্য। ভালো মানুষদের কাছে সে এক স্বপ্নের পুরুষ। হয়েছে, আমার আর বর্ণনা করতে হবে না, এখন চলেন। আহনাফের কণ্ঠে বিস্মিত হয়ে পেছনে তাকায় নীলা। দেখে আহনাফ আর আবির দাঁড়িয়ে আছে। নীলা গিয়ে আবিরকে কোলে তুলে নেয়। রনি চলে যেতে চাইলেও নীলা রনিকে বলে, পরিচিত হন, আমার হাজবেন্ড আহনাফ আর আমার ছেলে আবির। আর আহনাফ ও আমার ফ্রেন্ড রনি। হ্যালো মিস্টার আহনাফ। আহনাফ চোখ লাল করে রনির সাথে হাত মেলায়। এরপর নীলাকে নিয়ে বাসায় চলে আসে। সন্ধ্যার সময় আহনাফ আর আবির রুমের সোফায় বসে কিছু একটা তৈরি করছিল। নীলা গিয়ে পড়তে বসতেই আহনাফ নীলার পাশে বসে গল্প করতে শুরু করে। আহনাফ, আমি এখন পড়ছি, প্লিজ ডিস্টার্ব করো না। নীলার কথায় আহনাফের কিছুটা খারাপ লাগলো। অভিমান করে উঠে চলে যেতে চাইলে নীলা পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? আমার জামাই রাগ করেছে বুঝি? ছাড়ো, আমার ভালো লাগছে না। এখনই এত বিজি ডাক্তার হয়ে গেলে তো আমাদের বাপ ছেলেকে ভুলেই যাবা। কত নতুন নতুন স্মার্ট মানুষের সাথে পরিচয় হবে, কত ফ্রেন্ডশিপ হবে। ছাড়ার জন্য তো ধরি নাই, এখন শুরু করলাম। ডাক্তার হওয়া তো বহু দূর। আর এখন থেকে তুমি কি না কি চিন্তা করছো। নীলা, আমাকে রাগিও না, ভালো লাগছে না, ছেড়ে দাও। কি ছেড়ে দিব? আমি তো আমার রাগী বরকে ছাড়া অন্য কাউকে নিজের কাছেও আসতে দিব না, কারণ আমি তো আমার রাগী বরকে অনেক ভালোবাসি। সত্যি তো? সত্যি। এখন কোথায় যাচ্ছ? আমাকে তো পড়াতে হবে নাকি? আসলে তোমাকে হারানোর ভয় সবসময় কাজ করে। আমার শুধু মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি সত্যি মরে যাব। নীলা শক্ত করে জড়িয়ে ধরে আহনাফকে। এরপর রাগ দেখিয়ে বলে, কখনো এরকম কথা বলবে না। তোমার কিছু হলে আমার আর আবিরের কি হবে? এখন পড়তে বসো। আব্বু, আমিও পড়বো। ও আমার বাবাটা বুঝি পড়বে? আমিও আম্মুর মতো ডাক্তার হব। ঠিক বলছো বাবা। এরপর দুজনে মিলে তোমার আব্বুর পেট কাটবো। আহনাফ হাঁ হয়ে তাকিয়ে আছে। নীলা উঠে বাচ্চাদের একটা বই এনে আবিরের হাতে দেয়। আবির সেটা নিয়ে নীলার পাশে বসে পড়ে। এরই মধ্যে আহনাফের বাবা মাও রুমে ঢোকে। আহনাফ তাদের দেখে বলে, আব্বু, কোনো দরকার? দরকার আছে। কাল তো প্রথম রোজা, তুমি তো জানো আমরা রমজান মাসটা গ্রামে কাটাই। আমি বলি কি, এবার 20 রোজা ওখান থেকে চলে আসবো, তোমরাও আমাদের সাথে চলো। না আব্বু, আসলে অফিসেও কাজ আর নীলারও গ্রামে থাকার অভ্যাস নাই। আমরা বরং ঈদের পর গিয়ে ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, 2 ভাইকে আমাদের সাথে দিয়ে দাও। ও তো কান্না করবে। আরে না, ও আমাদের সাথেই থাকবে। কি দাদু ভাই ঘুরতে যাবে? হ্যাঁ আব্বু, আমি যাব। বেশি কান্না করলে তুই গিয়ে নিয়ে আসবি। আমি কান্না করব কেন? আমি কি বাচ্চা? আবিরের কথায় সবাই হেসে ওঠে। এরপর সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। সেহরির সময় হয়ে গেছে, কিন্তু এখনো আহনাফ ঘুমাচ্ছে। নীলা অনেক ডাকছে, কিন্তু কে শুনে কার কথা। নীলা রেগে বলল, উঠবে নাকি ঢেলে দিব? এই না, উঠছি। তুমি খাবার গরম করছো? আমি কি তোমার মতো অলস নাকি? সব শেষ এখন, চলো খাবো। তারপর সবাই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়ে যায়। সকালে উঠতে উঠতে আহনাফের অনেক দেরি হয়ে যায়। উঠে কোথাও নীলাকে খুঁজে না পেয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে সে কাজের লোকের সাথে বসে গল্প করছে। তুমি উঠে গেছো? যাও ফ্রেশ হয়ে আসো। আব্বু আম্মু কই? ওনারা চলে গেছেন। মানে কি, আমাকে ডাক দিলে না কেন? তুমি ঘুমাচ্ছিলে আর আম্মু ডাকতে নিষেধ করছিল।
হুম। এরপর স্বাভাবিকভাবেই কেটে গেল 20 দিন। রোজার মাসটাও সবার কাছে অন্যরকম। এই একটা মাস মানুষ নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে। আহনাফ দুপুরে সোফায় বসে একটা বই পড়ছিল। হঠাৎই কলিং বেলের শব্দে দরজা খুলে হা হয়ে দাঁড়িয়ে রইল। সে যেন তার চোখে বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? আহনাফের হা হয়ে তাকিয়ে থাকা দেখে তার বাবা ধমক দিয়ে ভিতরে ঢুকে যান। নীলাও রান্নাঘর থেকে এসে হা হয়ে তাকিয়ে আছে। সেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নীলার বাবা তার শ্বশুর বাড়ি এসেছে। নীলার নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নীলার বাবা মেয়ের কান্না দেখে মুচকি হেসে মেয়ের কাছে গিয়ে বললেন, কিরে মা, আজ বাবাকে দেখে খুশি হসনি? কান্না করছিস কেন? এটা কষ্টের কান্না না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আব্বু, আমি কতটা খুশি। বুঝলে বৌমা, বিয়ান সাহেবকে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। সেই ফজরের সময় রওনা দিয়ে তোমাদের বাড়িতে এসে ওনাকে নিয়ে আসলাম। উনি তো আসতেই চাইছিলেন না, আমি জোর করে নিয়ে এসেছি। আর বিয়ানকেও নিয়ে আসতাম, উনি চলে আসলে বাসা একদম ফাঁকা হয়ে যাবে, তাই আসেনি। ঠিক করেছেন বাবা, আসবে না কেন? নিজের একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা। এখন অনেক পথ এসেছেন, বিশ্রাম নিন। নীলার বাবা খেয়াল করলেন অনেকক্ষণ ধরে আহনাফ আর আবির ওই কোণে দাঁড়িয়ে আছে। তিনি আহনাফের কাছে গেলেন, গিয়ে হেসে আহনাফের হাত ধরে বললেন, কি জামাই, আমাকে দেখে খুশি হওনি? কি বলেন আঙ্কেল, আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি এসেছেন এটা ভাবতেই পাগল পাগল লাগছে। আন্টি কেমন আছেন? এখন তো বাবা এইসব আঙ্কেল আন্টি বলা বন্ধ করতে হবে, তাই না? আহনাফ কিছুটা লজ্জা পেয়ে যায়। এরপর মাথা নিচু করে বলে, ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর সবাই গল্প করতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে নীলা ব্যস্ত হয়ে গেল সবার জন্য ইফতারি তৈরি করতে। এরই ফাঁকে আহনাফ গাড়ি নিয়ে বাজারে আসে। এসেই নীলাকে ফোন করে। কি হলো, কল করলে যে? রুমে বসে কল করা লাগে নাকি? আমি রুমে না গো বাবু, আমি তো বাজারে। আর তোমার কথা খুব মনে পড়ছিল। ঢং করার জায়গা পাও না? এই গরমের মধ্যে বাজারে গেলে কেন? কিসের ঢং? আমার 10টা না 5টা না একটা মাত্র শ্বশুর এসেছেন, আমার একটা দায়িত্ব আছে না? এখন কি কি লাগবে তাড়াতাড়ি বলো। বাবা, আমার ডেভিল বর দেখি দায়িত্বশীল হয়ে গেছে। এরপর নীলা কি কি লাগবে বলে দেয়। আহনাফ সেগুলো নিয়ে আবিরের জন্য চকলেট কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিবে। তখনই পাশের একটা জুয়েলার্সের দোকানের দিকে নজর যেতেই মুচকি হাসে। এরপর দোকানদারের সাথে বেশ কিছুক্ষণ কিছু একটা নিয়ে আলোচনা করে। দোকানদার তাকে ওয়েট করতে বলে। ওদিকে আহনাফ তার বাড়ির কাজের ছেলেকে কল করে বাজারগুলোকে ওকে দিয়ে পাঠিয়ে দেয়। এরপর ব্যাংক থেকে টাকা তুলে শপিং মলের দিকে হাঁটতে শুরু করে। সবার জন্য কিছু না কিছু কিনেছে। এরই মধ্যেই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবলো নীলা আর আবিরকে একটু রাগাবে, সেজন্য জুয়েলারি শপ থেকে জিনিসটা নিয়ে বাড়িতে আসে। আসরের নামাজ পড়ার পর সবাই বসে গল্প করছে। নীলা রান্নাঘরে বুয়াকে ইফতার বানাতে হেল্প করছে। আহনাফ ব্যাগগুলো থেকে যার জন্য যা এনেছে একে একে সবাইকে দিতে লাগলো। আবির আর নীলা এক জায়গায় দাঁড়ানো, সবার জন্য কিছু না কিছু আনছে। এমনকি বাড়ির ড্রাইভার, বুয়া, কাজের ছেলে সবার জন্যই কিছু না কিছু আনছে, কিন্তু তাদের দুজনের জন্য কিছুই আনেনি। কিরে আহনাফ, বৌমা আর দুলাভাইয়ের জন্য কি আনছিস নি? আহনাফ তার বাবাকে ইশারায় কিছু বলল। আহনাফের দিকে তাকিয়ে বড়রা সবাই মিটমিটিয়ে হাসছে। তখন আহনাফ নীলাকে শুনিয়ে বলল, না বাবা, ওদের তো লাগবে না। ওদের এই কয়েকদিন আগে অনেক শপিং করিয়ে দিয়েছি, সেগুলো দিয়েই ঈদ পার হয়ে যাবে। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? এরপর ইফতার শেষে নামাজ পড়ে নেয় সবাই। গল্প শেষে রাত 10টায় আহনাফ রুমে এসে দেখে নীলা আর আবির মুখ ফুলিয়ে বসে আছে। আমাদের তো লাগবে না, এগুলো দিয়েই ঈদ চলে যাবে। ঢং। তুমি কথা বলবে না? তোমার সাথে আরই। তোমার আম্মু কি ফকির নাকি? তোমার আর আমার জন্য শপিং করে ঘর ভরিয়ে ফেলবো? আহনাফ শুনছে আর হাসছে। তোমাদের কি সত্যিই শপিং লাগবে? তুমি কথা বলবে না? তোমার সাথে আরই। নীলা, আমার না তোমার সাথে ছাদে যেতে ইচ্ছে করছে। 2 কাপ কফি নিয়ে আসো ছাদে। সরবে নাকি? আমরা রুম থেকে চলে যাব। ঢং করার জায়গা পাও না? আহনাফ দুজনকে জড়িয়ে ধরে। এরপর 2টা ব্যাগ বের করে আনে। তোমরা ভাবলে কি করে আমি সবার জন্য গিফট আনবো আর তোমাদের জন্য আনবো না? আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে রেখেছিলাম।
নীলা আর আবির আহনাফের কথা শোনায় মনোযোগ না দিয়ে ব্যাগ খুলতে থাকে। দুজনেই অনেক খুশি। এরপর সবকিছু গুছিয়ে রেখে আবির ঘুমিয়ে যায় আর আহনাফ একপাশে শুয়ে পড়ে। নীলা কাছে এসে বলে, ওই ছাদে যাবে না? চলো না, চাঁদ দেখবো। না, যাব না। তোমার তো আমাকে প্রয়োজন নেই, তোমরা শপিং নিয়ে থাকো। ও আমার বাবুটা বুঝি অভিমান করেছে? তোমার অভিমান ভাঙানোর উপায় আমার জানা আছে। বলেই নীলা আহনাফের গালে একটা চুমু দেয়। আহনাফ মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আজ এসব কিছুতেই কাজ হবে না। তাহলে তো আমাকেও ডেভিল হতে হবে। বলে নীলা এক ঝোঁক পানি নিয়ে আসে। এরপর আহনাফের দিকে তাকিয়ে বলে, উঠবে নাকি জল ঢেলে দিব? দূর দূর, কোথায় ভাবলাম রোমান্টিক ভাবে এসে আমার অভিমান ভাঙাবে। না, উনি এসেছেন ফোর্স করতে। সবকিছুর পরে তোমার মতো একটা ডেভিলের সাথে থাকতে থাকতে আমিও কিছুটা শিখে গেছি। 5 মিনিট টাইম দিলাম, আমার জন্য কফি নিয়ে ছাদে আসো। আমি ছাদে আছি। কি? আমি কফি বানাবো? আমি পারবো না। জলটা কিন্তু এখনো হাতেই আছে। আহনাফ রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে তার আনা ব্যাগটা নিয়ে ছাদে যায়। গিয়ে দেখে ম্যাডাম দোলনায় বসে আছেন। আহনাফ তখন নীলার কাছে গিয়ে বলে, তাহলে তো ম্যাডাম আপনার আর কোনো কষ্ট থাকলো না। তোমার আব্বু চলে আসলো, কিন্তু আমার দুঃখ কষ্ট কেউ দেখে না। ঢং না করে সোজাসুজি বলো। বলবো? বলে ফেলো। আমাদের বাসরটা কিন্তু এখনো হয় নাই। নীলা কফির কাপে চুমুক দিতেই যাচ্ছিল, তখন আহনাফের মুখে এমন কথা শুনে থেমে যায়। খানিকটা রাগ দেখিয়েই বলে, লুচিগিরি করার জায়গা পান না? এখানে লুচুগিরির কি দেখলে? আচ্ছা বাদ দাও, এটা দেখো। বলেই আহনাফ হাতে থাকা ব্যাগটা এগিয়ে দিল নীলার দিকে। নীলা অবাক হয়ে বলল, কি এটা? সারপ্রাইজ, আমার ডেভিল কুইনের জন্য ছোট্ট একটা গিফট। নীলা ব্যাগ খুলে জিনিসগুলো দেখে অনেক খুশি হয়। একটা একটা করে বের করতে থাকে। নীলা প্যাকেটটা খুলে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে একটি নীল রঙের শাড়ি আর একটা সোনার লকেট, যেটির মাঝখানে তার আহনাফ আর আবিরের ছবি দেওয়া। এমনি এমনি এত টাকা খরচের কি দরকার? এমনি কোথায়, যদি কখন আমি দূরে চলে যাই বা মরে যাই, এটা স্মৃতি হিসেবে রাখবে। দূরে যেতে দিলে তো। একটা রিকোয়েস্ট করি, রাখবে? বলো। এগুলো একটু পরে আসবা প্লিজ। এত রাতে? আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। নীলা রুমে ঢুকে শাড়িটা পরে আসে। কফির কাপ ওভাবেই রয়ে গেছে, তাই নীলার গরম 2 কাপ কফি নিয়ে ছাদে যায়। গিয়ে দেখে আহনাফ এখনো একভাবে তাকিয়ে আকাশ দেখছে। নীলা টেবিলে কফি রেখে পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় পিছন দিকে তাকিয়ে হা হয়ে যায় আহনাফ। নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তার বউকে। আহনাফ নিজ হাতে লকেটটা পরিয়ে ঘাড়ে একটা চুমু দিল। নীলা কিছুটা কেঁপে উঠল। এরপর দোলনায় বসে দুজন কফি খাচ্ছে। নীলা আকাশের দিকে তাকিয়ে আছে আর আহনাফ নীলার করে মাথা রেখে এক দৃষ্টিতে নীলার মুখের দিকে তাকিয়ে আছে। এইরকম ঠান্ডা আবহাওয়ার দিনে প্রিয় মানুষটার সাথে রাতের আকাশ, সাথে যদি চা বা কফি হয় তাহলে সেটার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কি হলো, তুমি আকাশ দেখছো না কেন? আকাশ দেখে কি লাভ? আমার মনটা এই আকাশের মতো আলো আর অন্ধকারে ডুবে আছে। কেন? আমার পাশে এক আলো বসে আলোকিত করছে, কিন্তু তার পাশে থাকা মানুষটির প্রতি একটু খেয়াল করছে না। তাই পাশের মানুষের মনে আলো অন্ধকার দুটোই কাজ করছে। বাবা, তুমি ইশারা ইঙ্গিতে ভালোই খুঁজে দিতে পারো। কত গুণ আমার স্বামীর। তোমাকে বিয়ে না করে একটা রোবটকে বিয়ে করলে ভালো হতো। সে অন্তত আমার মনের দুঃখ একবার হলেও বুঝতো। ও তাই বুঝি। সে মাঝে মধ্যেই আমাকে আদর করত। আহা, কি দুঃখ। আহনাফের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। ভাবলো নীলাকে একটু রাগাবে, তাই বলল, আচ্ছা নীল, তোমার কি কোনো বোন আছে? মানে আমার শালি। কেন, তুমি জানো না? মানে তোমার কোনো কাজিন নেই? আছে, কিন্তু তুমি কি করবে? তাদের কাছে একটু যেতাম আর কি। তারা হয়তো দুলাভাইয়ের কষ্টটা বুঝে একটু আদর করত। নীলা ছাদের একপাশে চলে যায়। গিয়ে নিঃশব্দে কাঁদছে। আহনাফ পিছন থেকে জড়িয়ে ধরে হালকা হেসে বলল, এই কি হলো, কাঁদছো কেন? সতীন ঘরে আসলে তোমার কাজে একটু হেল্প করতো। নীলা প্রচন্ড রেগে যায়। টান দিয়ে আহনাফের কলার চেপে ধরে আছে। নীলার মুখের গরম নিঃশ্বাস এসে আহনাফের মুখে পড়ছে, যা আহনাফকে আরো মাতাল করে দিচ্ছে। আহনাফ নীলার রাগী গালে একটা কিস করে দেয়। সঙ্গে সঙ্গে শুরু হলো বুকের ওপরে অত্যাচার। নীলা ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছে আহনাফকে। বিয়ে করবি তাই না? তোর বিয়ে করার শখ মেটাবো।
ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমিও সাথে মরে যাব। তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। কি বলো, কই ভাবলাম বউয়ের আদর না পেলেও শালীর আদর তো পাবো, কিন্তু কই আর কিছুই হলো না। নীলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। তখন আহনাফ হেসে নীলাকে জড়িয়ে ধরে বলল, সরি, এই কান ধরছে, আর কোনোদিন বিয়ের কথা বলবো না। এই দেখো কান ধরে উঠবস করছি। নীলা আর না হেসে পারল না, না হাত বাড়িয়ে ইশারা করলো। আহনাফ কান ছেড়ে নীলাকে ঝাপটে জড়িয়ে ধরল। অনেকক্ষণ হলো, চলো রুমে চলে যাই। আচ্ছা চলো। আমি হেঁটে যাব নাকি? তাহলে কিভাবে যাবে? আমার ডেভিল বর থাকতে আমি কেন হেঁটে যাব? সে আমাকে কোলে করে নিয়ে যাবে। আহনাফ কোনো কথা না বলে নীলাকে কোলে করে রুমে নিয়ে আসে। এসে দুজন শুয়ে পড়ে। পরদিন নীলার বাবা চলে যাবে। নীলা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হলো, কান্না করছিস কেন? আমি আর তোর আম্মু আসবো ঈদের দিন ঘুরতে। এরপর নীলা সারাদিন কাজে ব্যস্ত। সন্ধ্যায় ইফতার শেষ করে নামাজ পড়ে নিল। আহনাফ কোথাও একটা গিয়েছে। নীলা বসে বসে ফোনটা টিপছে। হঠাৎ করেই তার মনে হলো, সবার জন্য সবকিছু কিনলো ও, কিন্তু নিজের জন্য কিছুই আনলো না। এখন রমজান মাস, বাইরে বেরোতে পারবো না। আমি বরং অনলাইন থেকে কিছু একটা অর্ডার করে দিই। নীলা অনলাইন থেকে একটা গিফট অর্ডার করে রুমে শুয়ে আছে। কিছুক্ষণ পর ছোট ছোট হাতের স্পর্শ পেয়ে ফিরে দেখলো আবির পাশে শুয়ে আছে। কি হলো, আমার বাবাটার বুঝি মন খারাপ? আম্মু, কেন, সেটা আম্মুকে বলা যাবে? আমি যাদের সাথে খেলতে যাই পাশের বাসার সবাই স্কুলে যাই। নীলা আবিরকে জড়িয়ে ধরে মুচকে হেসে বলল, ও এই ব্যাপার? এটা কোনো মন খারাপের বিষয় হলো? তোমার আব্বুকে বলবো তোমাকে ঈদের পরে স্কুলে ভর্তি করিয়ে দিবে। কি আব্বুকে বলবা? হাতে একটা ব্যাগে কিছু চকলেট নিয়ে রুমে ঢুকলো আহনাফ। তোমার ছেলের মন খারাপ, সে নাকি স্কুলে ভর্তি হবে, তার ফ্রেন্ডরা সবাই স্কুলে পড়ে। আমি আছি এক বিপদে। রুমে বিদ্যাসাগর ব্যবহার করেছেন। মা যাবে মেডিকেল কলেজে, ছেলে যাবে স্কুলে, তাহলে বাবাকে আদর করবে কে? কথাটা বলতে বলতেই আহনাফ ব্যাগটা টেবিলে রেখে আবিরকে এসে জড়িয়ে ধরে। তখন আবির আহনাফের গালে হাত দিয়ে বলল, আমি আদর করব। ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ আছে। দেখতে হবে না ছেলেটা কার? ঢং। কিসের ঢং? তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে আমি অল টাইম ফার্স্ট ছিলাম। আজও ঠিক মতো একটু পড়ে পরীক্ষা দিলে তোমার আগে ডাক্তার হয়ে যাব। কত মেয়ে সেই সময় আমাকে প্রপোজ করছে। কি, তুমি কলেজে প্রেম করছো? তোমাদের মেয়েদের এই এক সমস্যা, সব সময় পুরোটা না শুনে কথা বলা শুরু করে দাও। আমি তো ওদের প্রপোজ এক্সপেক্ট করি নাই। কেন করো নাই? কারণ আমার স্বপ্ন ছিল এমন একজনকে বিয়ে করার, যে আমাকে বয়ফ্রেন্ড না বানিয়ে সরাসরি বিয়ে করবে, আর বিয়ের পর দুজনে মিলে প্রেম করব। আমার সাথে একটু একটু অভিমান করবে, আমি সেটা ভালোবেসে ভাঙাবো। জ্যোৎস্না রাতে দুজনে খোলা ছাদে বসে আমি তার কোলে মাথা রেখে চাঁদ দেখব। সত্যি তো? এই আকাশ যেমন সত্যি, এই কথাগুলো সত্যি। আজ 26তম রমজান, সব দিকে ঈদের আমেজ। রুমে বসে আছে আহনাফ আর আবির। নীলা রান্নাঘরে আবিরের জন্য খাবার বানাচ্ছে। হঠাৎ করে কেউ একজন কলিং বেল বাজায়। নীলা দরজা খুলে দেখে একটা ডেলিভারি বয়। সে হাসি মুখে তার কাছ থেকে পার্সেলটা নিয়ে আসে। এরপর আবিরের খাবার নিয়ে রুমে আসে। আম্মু, তোমার হাতে ওটা কি? আহনাফ এতক্ষণ খেয়াল করেনি, তবে আবিরের কথায় খেয়াল করলো নীলার হাতে একটা ব্যাগ। তাই সে প্রশ্ন করলো, সত্যি তো? এটা কি? সারপ্রাইজ থাকলে সন্ধ্যায় খুলে দেখাবো। এরপর নীলা আবিরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। সন্ধ্যায় রুমে পায়চারি করছে আবির আর আহনাফ। আচ্ছা আব্বু, তোমার কি মনে হয় তোমার আম্মু কি সারপ্রাইজ দিবে? জানি না। আর ওয়েট করতে হবে না, এখনই খুলবো। বলে নীলা বক্সটা খুলে একটা প্যাকেট আবিরকে ও আরেকটা প্যাকেট আহনাফকে দিল। দুজনের জন্য 2টা পাঞ্জাবি, প্যান্ট আর ঘড়ি। ওয়াও, এগুলো কোথায় পেলে? খুব সুন্দর। আম্মু, আমার ঘড়ি কোথায়? আছে ভেতরে, দেখো। তোমাদের পছন্দ হয়েছে গিফট? খুব পছন্দ হয়েছে। বলে আবির নীলার গালে চুমু দেয়। তখন আহনাফ দুষ্টু হাসি দিয়ে বলে, এখন আমাকে জিজ্ঞেস করো, আমিও একটা কিস দিয়ে বলি। ঢং করা বন্ধ কর, বুইড়া বেটা। এগুলো তো অনেক দামি, আর তুমি এত টাকা খরচ করলা কেন? তুমি এত খরচ করে সবার জন্য কত কিছু কিনলা, কিন্তু নিজের জন্য কিছুই আনলে না। তাই আমি আমার শাড়ির কালার পাঞ্জাবি অর্ডার করলাম। তাই বলে তুমি এত টাকার কিনবা কেন? আমি সবার জন্য চয়েস করে কাপড় কিনতে পারি, কিন্তু নিজের জন্য পছন্দ করতে পারি না, তাই কিনি নাই। সেই জন্যই তো আমি কিনলাম।
আচ্ছা, তাহলে তো তোমাকে স্পেশাল গিফট দিতে হবে। এই না, লাগবে না। তা তো হবে না ডার্লিং। বলেই আহনাফ নীলার দিকে এগিয়ে যেতে লাগলো। নীলা আহনাফকে ধাক্কা দিয়ে চলে গেল। দেখতে দেখতে ঈদ কেটে গেল, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। নীলা ঈদের পর আজ প্রথম ভার্সিটিতে আসছে। গেট দিয়ে ঢুকতেই রনির সাথে দেখা। ঈদ মুবারক নীলা। হুম। তোমার নাম্বারটা দেয়া যাবে? অনেক ইচ্ছা ছিল তোমার সাথে কথা বলার জন্য। নীলা রনিকে নাম্বার দিয়ে দেয়। ক্লাস শেষ করে যখন বের হচ্ছিল দুজন, তখন দেখে আহনাফ গেটের সামনে দাঁড়িয়ে আছে। আহনাফকে দেখে হঠাৎ করেই রনি নীলার হাত ধরে ফেলে। এটা দেখে আহনাফ নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারছিল না, তাই চুপ করে গাড়িতে গিয়ে উঠল। নীলা এসে গাড়িতে উঠতেই আহনাফ চুপচাপ গাড়ি ড্রাইভ করছিল। নীলা অনেক কথা বললেও তার কোনো উত্তর দিল না, শুধু হু হা করছিল। কারণ এখন কথা বললে যে কোনো প্রকার সিন ক্রিয়েট করে ফেলতে পারে। বাসায় এসেই আহনাফ বিছানায় শুয়ে পড়ল, আর নীলা ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল। ঠিক তখনই নীলার ফোনে কল আসলো। আহনাফ ফোনের দিকে তাকালো না, কিন্তু বারবার কল আসতেই তাই সে নীলার ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ শুনলো। হ্যালো নীলা। কে বলছেন? ও আহনাফ ভাই, রনি বলছিলাম। নীলা কোথায়? ও বিজি আছে, পরে কল দিও। ওকে। আহনাফ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। নীলার শাওয়ার শেষ করে বের হতেই হাত চেপে ধরলো ওর। কি হয়েছে আহনাফ? আমি কি পুরুষ না, নাকি আমার মধ্যে পুরুষত্ব নেই, কোনটা? কি হয়েছে বলবা তো? আমি যা বলছি তার উত্তর দাও। আহনাফের এইরকম ভয়ঙ্কর চোখ দেখে ভয় পেয়ে যায় নীলা। কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না ও। আমি যদি পুরুষ হই তাহলে কেন তোমার ছেলে ফ্রেন্ডের দরকার? আচ্ছা মানলাম, ওই ছেলেটা মানে রনি তোমার ফ্রেন্ড ভার্সিটিতেও কেন তোমার পার্সোনাল নাম্বারে কল করবে? এটার জন্য রাগ করছো? আচ্ছা, আমি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। আমার প্রশ্নের উত্তর দাও, ও তোমার নাম্বার কোথায় পেলো? আসলে ও জোর করছিল, তাই দিয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আহনাফ যেভাবে ডানা ধরে উঠতে শিখাতে পারে, ঠিক তেমনি ডানা কেটে মাটিতে ফেলতে পারে। ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে কথাটা বলে ধাক্কা দিয়ে নীলাকে বিছানার উপরে ফেলে চলে যায় আহনাফ। বাড়ির বাইরের রাস্তা দিয়ে আনমনেই হাঁটছিল। নিজের মাথায় কিছুতেই শান্ত করতে পারছিল না সে। ওদিকে নীলা কান্না করছে। আহনাফ কিভাবে তাকে অবিশ্বাস করলো, কেন তাকে সন্দেহ করলো? দুইজন দুই দিকে কান্নায় ভেঙে পড়েছে। আকাশের কষ্টগুলো যেমন মেঘ হয়ে ভাসে, মেঘের কষ্টগুলো যেমন বৃষ্টি হয়ে আসে, পাথরের কষ্টগুলো যেমন ক্ষয়ে ক্ষয়ে পড়ে, ঠিক তেমনই মানুষের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে। এটাই তার বাস্তব উদাহরণ। আহনাফ নিজের প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে আর থাকতে পারল না। বাসায় ফিরে আসলো। নীলা এখনো শুয়ে শুয়ে কান্না করেই যাচ্ছে। মাথা ব্যথা হচ্ছে তার প্রচণ্ড। ব্যথার সাথে সাথে জ্বরও চলে আসছে। আবার আবির মায়ের কান্না দেখে কেঁদে দিয়েছে। রুমে ঢুকে আবিরের কান্না দেখে আহনাফ দৌড়ে আসে। কি হয়েছে আব্বু, কান্না করছো কেন? আব্বু, আম্মু কান্না করছে কেন? আহনাফ ছেলের প্রশ্নের উত্তর দিতে পারল না। আবিরকে আহনাফ তার বাবা মায়ের কাছে রেখে নীলার কাছে আসলো। নীলা উল্টো হয়ে শুয়েছিল। জ্বরের তীব্রতার সাথে না খাওয়ার ফলে সেন্সলেস হয়ে পড়েছে। আহনাফ এসে পিছন থেকে জড়িয়ে ধরল নীলাকে। নীলার গায়ে প্রচণ্ড জ্বর। আহনাফ নীলাকে কয়েকবার ডাকলো। যখন দেখলো কথা বলছে না, তখন আহনাফ নীলাকে কোলে করে গাড়িতে তুলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। মিস্টার আহনাব, চিন্তার কোনো কারণ নেই। অতিরিক্ত জ্বর আর মাথা ব্যথার কারণে সেন্সলেস হয়ে গেছেন। ওনার শরীর দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন। আহনাফ বাইরে বসেছিল। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার এসে জানালো যে নীলার জ্ঞান ফিরেছে। আহনাফ আস্তে আস্তে নীলার কেবিনে প্রবেশ করলো। আহনাফকে দেখে নীলা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহনাফ নীলার কাছে গিয়ে বলল, নীল ওই কথা বলবেন আমার সাথে? কেন এসেছেন এখানে? চলে যান আপনি। সরি, আসলে তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। ভয় করে তোমাকে হারিয়ে ফেলার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি বললেই সবকিছুর সমাধান হয় না মিস্টার আহনাফ। ভালোবাসার মূল স্তম্ভ হলো বিশ্বাস। সেটা আপনি আমাকে করেন না, সুতরাং আপনি আমাকে ভালোবাসেন না। ভালোবাসা নামক অধিকার খাটান। প্লিজ এরকম বলো না। আমি আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না। তোমার যার সাথে ইচ্ছে কথা বলবা, যার সাথে ইচ্ছে ফ্রেন্ডশিপ করবা, আমি বাধা দেব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ চলে যান। আহনাফ টেবিলে থাকা সার্জারি কিট দেখে একটা ছুরি নিয়ে বলে, চলে যাচ্ছি, তবে তোমার সামনে থেকে না, এই পৃথিবী থেকে। আর কখনো
আমাকে সহ্য করতে হবে না। আহনাফ, এটা রেখে দাও বলছি। রাখবো না। তুমি বলছিলে না অভিনয় করছি, আমি অভিনয় করছি কিনা দেখিয়ে দিচ্ছি। নীলা বেড থেকে নেমে তাড়াতাড়ি এসে আহনাফের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে গালে থাপ্পড় বসিয়ে দেয়। আহনাফ গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে নীলার দিকে তাকায়। নীলা আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসা এমনই, যতটা সুখী করে তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট দেয়। তবুও কেন মানুষ যে ভালোবাসে জানেন? কারণ কষ্ট ছাড়া ভালোবাসার পরিমাণ করা যায় না। কষ্ট আর সুখের মিশ্রণই ভালোবাসা। নীলা আহনাফকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, আবির কোথায়? বাসায় রেখে আসছি। ডাক্তারের সাথে কথা বলো, আমি বাসায় যাব। তোমার এখন রেস্টের প্রয়োজন, বাসায় পরে গেলেও চলবে। নীলা রাগী চোখ নিয়ে আহনাফের দিকে তাকায়। আহনাফ চুপচাপ ডাক্তারকে বলে নীলাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে আহনাফের হাত জড়িয়ে ধরে বসেছিল নীলা। আহনাফ এক মনে গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ করেই দ্রুত গতিতে একটা গাড়ি তাদের দিকে আসতে থাকে। আহনাফ ভিতরে রাজকে স্পষ্ট দেখেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। রাজের গাড়ি লেফট টার্ন করে ধাক্কা দিয়ে চলে যায়। আহনাফ গাড়ি সরাতে গিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগায়। গাড়ির জানালার কাঁচ তার কপালে ঢুকে যায়। আহনাফ নীলার দিকে তাকাতেই কনকন বিধারী চিৎকার দেয়। নীলা বলে, আহনাফের হাত বেয়ে অঝোর ধারায় রক্ত বেয়ে যেতে লাগলো। আহনাফ হাতে পায়ে অনেক জোরে আঘাত পেয়েছিল, তবু কোনো মতে নেমে আসে। সঙ্গে সঙ্গে অনেক লোক জড়ো হয়ে যায়। সবার সহযোগিতায় আহনাফ নীলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আহনাফ পায়ে বেশি আঘাত পেয়েছিল, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। ডাক্তার তখন তাদের হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করে দিল। আহনাফ বারবার জিজ্ঞাসা করছিল, ডাক্তার, আমার স্ত্রী কোথায়? আপনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক, অপারেশন চলছে। আহনাফ বাড়িতে সবাইকে কল করে জানায় আহনাফের বাবা মা, সাথে নীলার বাবা মা সবাই আসে। সবার চোখ থেকেই জল গড়িয়ে পড়ছে। আবিরকে জড়িয়ে ধরে আহনাফ কান্না করেই যাচ্ছে, ঠিকমতো কথাও বলতে পারছে না। ডাক্তার তাকে বেডে শুইয়ে দিলেও সে জোর করে উঠে অপারেশন থিয়েটারের সামনে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ, তুমি বাচ্চাটার উসিলায় আমার স্ত্রীকে সুস্থ করে দাও, ওর বদলে তুমি আমাকে নিয়ে নাও। প্রায় 10 মিনিট পর ডাক্তার বের হয়ে আসেন। মিস্টার আহনাব, তাড়াতাড়ি এ পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। পেশেন্টের অবস্থা খুব আশঙ্কাজনক। ডাক্তার, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি রক্ত দিব, আমাকে নিয়ে চলুন। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার শরীর থেকে এখন রক্ত নিলে আপনি রক্তশূন্যতা মারাও যেতে পারেন। এমনিতেই আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে আপনি রক্ত দিতে চাচ্ছেন? প্লিজ ডক্টর, আমি মরে গেলেও কিছু হবে না, আমার স্ত্রীকে বাঁচান, আমি রক্ত দিব। ডাক্তার আহনাফের রিকোয়েস্টে বাধ্য হয়ে একটা পেপারে সাইন করায় যে আহনাফের কিছু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ হসপিটালে আস্তে আস্তে আহনাফের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়েছে। এই অবস্থায় একজন অসুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিলে পরে হসপিটালের কর্তৃপক্ষের উপরে সবাই আঙুল তুলতে পারে। সাইন করার পর আহনাফের শরীর থেকে রক্ত নিয়ে পুনরায় অপারেশন শুরু হয়। এদিকে আহনাফ চোখ খুলতে পারছে না, পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে তার। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায়। আহনাফ হারিয়ে যায় অজানা এক রাজ্যতে। ওদিকে ডাক্তাররা প্রাণপণে চেষ্টা করে প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর সাকসেস হয়। নীলার মাথায় অনেক জায়গায় ছোট ছোট করে কাচের টুকরা ঢুকে গিয়েছিল। ডাক্তার বের হতেই নীলার বাবা মা আর আহনাফের বাবা মা ঘিরে ধরে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডক্টর। প্রায় 3 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আহনাফ বলে চিৎকার দিয়ে ওঠে। ওদিকে আহনাফ আস্তে আস্তে চোখ খুলেছে। কিছুক্ষণ আগেই হসপিটালে ব্লাড ব্যাংকের লোকেরা এই পজিটিভ রক্ত জোগাড় করে তাকে ব্লাড পুশ করে। সবাই নীলাকে শান্ত করে। আবির মায়ের হাত ধরে বসে থাকে। প্রায় 1 ঘন্টা পর আহনাফ কিছুটা ফিট হলে হুইল চেয়ার করে নীলার কেবিনে নিয়ে যাওয়া হয়। কেবিনে ঢুকতেই নীলার চোখ পড়ে আহনাফের দিকে। আহনাফের মুখে সেই ভুবন ভোলানো হাসি, যেই হাসির ভিতরে লুকিয়ে আছে হাজারো আবেগ, হাজারো রাগ, অভিমান আর এক বুক ভালোবাসা। নীলা আহনাফের হাতের উপরে হাত রাখে। আহনাফ চোখ বন্ধ করে শুধু একটা কথাই উচ্চারণ করে, তুমি আমার অদ্ভুত মোহ নীলা। আর তুমি আমাদের নিঃশ্বাস আহনাফ। বলে নীলা আবিরকে জড়িয়ে ধরে। আহনাফ নীলার পাশে কিছুক্ষণ বসে বাইরে যায়। গিয়ে ফোনটা আর তার আম্মুর কাছ থেকে নিয়ে রানাকে কল করে বলে, হ্যালো রানা। দোস্ত,
তোর অবস্থা এখন কেমন? আমি ভালো আছি, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ দোস্ত? আমার গাড়িতে রাজ নামের ওই ছেলেটা ধাক্কা দিয়েছে। আমি ধাক্কা লাগার আগ মুহূর্তে স্পষ্ট ওর মুখ দেখেছি। কি বলিস দোস্ত? তাহলে আমরা গিয়ে ছেলেটার মাথা নামিয়ে দেই? না, এখন ওকে এভাবে মারা যাবে না। আমি আসতে পারবো না, ওর দিকে খেয়াল রাখ। আমি যখনই সিগন্যাল দিব ওকে বেঁধে আমাদের পুরনো আস্তানায় নিয়ে আসবি। তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। তুই শুধু সাবধানে থাকিস। আর ভাবির কি অবস্থা? আমরা দুজন ঠিক আছি, যেটা বললাম ঠিক মতো করিস। ওকে। আহনাফ কল করে আবারও নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। প্রায় 5 দিন পর তাদের ছাড়া হয়। আহনাফ পুরোপুরি সুস্থ হলেও নীলা এখনো ঠিকমতো হাঁটতে পারছে না। এতে অবশ্য কোনো সমস্যা হয় না। আহনাফ কোলে করে সব কিছু করে। আহনাফ বাসায় এসেই রানাকে কল করে। রানাও আহনাফের কথা মতো রাজকে কিডন্যাপ করে বেঁধে রাখে। তখন আহনাফ সেখানে যায়। ওয়েলকাম মিস্টার রাজ, আমার রাজ্যতে আপনাকে স্বাগতম। রানা রাজের চোখ থেকে কাপড়টা খুলে দেয়। রাজ আহনাফকে দেখে অবাক হয়। তুই এখনো বেঁচে আছিস, তোর ভাগ্য বলতে হবে। তুই কি ভেবেছিলি তোর মতো একটা কিট আফনাফকে মেরে ফেলবে? আফসোস, তোর জন্য আরেকটা দুঃসংবাদ আছে। শুধু আমি না, তোমার স্ত্রীও বেঁচে আছে। কি? ও কিভাবে বাঁচলো? আমি থাকতে তুই আমার স্ত্রীকে মেরে ফেলবি, তা কিভাবে ভাবলি? আহনাফ একটা গরম করা রড নিয়ে রাজের পিঠের ওপরে রেখে দেয়। রাজ চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে পুরো বাড়ি কম্পিত হচ্ছে, কিন্তু আহনাফ সেই ভয়ঙ্কর চোখ নিয়ে তাকিয়ে আছে। তুই অনেক বড় ভুল করেছিস শাহানাব। নীলাকে আমি না পেলে পৃথিবীর কেউ পাবে না। আমাকে মেরে ফেললো, আমার বস তোকে ধ্বংস করে দেবে। আহনাফ হাতে একটা ছুরি নিয়ে রাজের হাতে ঢুকিয়ে ধরে রাখলো। রাজ চিৎকার দিয়ে উঠল। বল তোর বসকে, বল, না হলে এটা দিয়ে তোর গলা নামিয়ে ফেলবো। আমাকে মেরে ফেললেও বলবো না। আহনাফ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। সোজা রাজের মাথায় কাছে ছুরি দিয়ে আঘাত করলো। রাজ ভয়ঙ্করভাবে লাফালাফি শুরু করলো। তখন আহনাফ তার গলা চেপে ধরে বলল, এখনো সময় আছে, বল তোর বসকে। এবার রাজ কান্না করে বলল, আসলে আমি তোমাদের ভয় দেখাতে চেয়েছিলাম বসের কথা বলে। আমার কোনো বস নেই। আমি ওই অপমানের প্রতিশোধ নিতেই এই কাজ করেছি। আহনাফ তার চিল্লের সুরে হাসলো। সে এরকমটাই ধারণা করেছিল। সে রেগে আরো একটা আঘাত করলো রাজকে। রাজ সাথে সাথে মারা গেল। তখন আহনাফ রানাকে উদ্দেশ্য করে বলল, ওর লাশটা পানিতে ফেলে দে, আর একবার খোঁজ নিয়ে দেখিস কেউ ওর পেছনে আছে কিনা। বলা যায় না, থাকতেও পারে। ওকে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। আহনাফ বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে দেখলো নীলা আর আবির শুয়ে গল্প করছে। আহনাফ ফ্রেশ হয়ে তাদের পাশে শুয়ে পড়ল। কি আবির মশাই, আব্বুকে রেখে কিসের গল্প হচ্ছে? জানো আব্বু, আম্মু হাঁটতে পারে কিন্তু তবুও হাঁটে না। তোমার কোলে উঠে ঘুরে আর তুমি চলে গেলে হাঁটে। নীলা লজ্জামাখা চোখে আহনাফের দিকে তাকালো। আহনাফ মুচকে হাসলো। আবির তখন আহনাফের বুকের উপরে উঠে বসলো। তোমার আম্মু খুব পচা। আচ্ছা আবির, তোমার একা একা খেলতে ভালো লাগে নাকি বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে? বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে। এখন তুমি এক কাজ করো, তোমার আম্মুকে বলো তোমার জন্য বন্ধু এনে দিতে। নীলা এতক্ষণ আহনাফের কথায় কিছুই বুঝতে পারছিল না। যখন বুঝতে পারলো তখন রাগী চোখে তাকালো আহনাফের দিকে। আবির আহনাফের বুক থেকে নেমে নীলার কাছে গেল, গিয়ে কান্না করতে লাগলো বন্ধুর জন্য। নীলা রাগী গলায় আহনাফকে বলল, এই যে এখন ছেলেকে কাঁদালে, এবার নিয়ে শান্ত করো। আহনাফ মুচকে হাসলো। আবিরকে কোলে নিয়ে বাইরে যায়। নীলাও মুচকে হেসে শুয়ে পড়ল। 4 দিন পর নীলা পুরো ফিট, তাই ভার্সিটিতেও গেল। ভালো মতো ক্লাস শেষ করে লিজার সাথে গল্প করছিল, কারণ আজ রনি আসেনি। ওদিকে রনি ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তখনই একটা কালো কার এসে তাকে তুলে নিয়ে যায়। আহনাফ চেয়ারে পায়ের উপর পা তুলে বসেছিল। তখন রনিকে টেনে নিয়ে আসে আহনাফের সামনে। আহনাফ ভাই, এসব কি? ওরা কেন আমাকে বেঁধে এনেছে? ওরা বেঁধে আনেনি, আমি ওদের দিয়ে বেঁধে আনিয়েছি। কেন ভাইয়া, আমি কি করেছি? আহনাফ আর রানা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শুনেছিস রানা, উনি জানেনই না উনি কি করছেন। ভালো মতো কিছু ঔষধ দিলে সব জেনে যাবে। তোর নাকি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করার, তাদের ফোন নাম্বার নেওয়ার, তাদেরকে কল করে ডিস্টার্ব করার অনেক শখ। কি বলছেন ভাই? আমি এরকম কেন করব?
আহনাফ পায়ের কাছে থাকা একটা লাঠি দিয়ে রনির পায়ে আঘাত করে। রনি হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। একটা কথা কান খুলে শুনে রাখ, নীলা আমার বিবাহিতা স্ত্রী। ওর সাথে ফ্রেন্ডশিপ করার বা ফ্লার্ট করার ইচ্ছে যদি ভুল করেও মনে আনিস, তোর লাশ রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো। প্রথমবার তাই তোকে সতর্ক করে ছেড়ে দিলাম। আহনাফ রনির বুকে বরাবর একটা লাথি দিয়ে চলে যায়। রনি মাটিতে পড়ে যায়। আহনাফ অফিসে গিয়ে ড্রাইভারকে পাঠিয়ে দিল নীলাকে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিন আহনাফ আনতে যায়। আজ হঠাৎ করেই ড্রাইভারকে দেখে নীলা অবাক হয়। ভাইয়া, আহনাফ কোথায়? অফিসে স্যার একটা জরুরি কাজে আটকে গেছেন, তাই আমাকে পাঠিয়েছেন। নীলা মনে মনে অনেক খুশি হয়। শেষমেশ খাটাসটার বুদ্ধি খুলেছে। সারাদিন ঘোরাঘুরি ছেড়ে কাজে মনোযোগী হয়েছে। তাহলে ভাইয়া প্রথমে আপনার স্যারের অফিস থেকে ঘুরে তারপর বাসায় যাব। ওকে। নীলা গাড়িতে উঠে বসে। ওদিকে আহনাফ অফিসে বসে কাজ করছিল। নীলা অফিসে আসার পর ভিতরে আসে, কিন্তু আহনাফের রুম কোনটা পাশ দিয়ে হেঁটে যাওয়ায় একটা মেয়েকে দেখে নীলা জিজ্ঞাসা করে, এই যে আপু। জি বলুন, কাকে চাই? আহনাফ আছে এখানে? স্যার এখন বিজি, দেখা করতে পারবেন না। গিয়ে বলুন ওনার স্ত্রী এসেছেন দেখা করতে। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি স্যারকে বলছি। ওকে, সমস্যা নেই, আমি ওয়েট করছি। আহনাফ ফাইলে মুখ গুজে কি যেন দেখছিল। তখন হঠাৎ করে মিস রুবিনা নক করেন। আসুন, কি দরকার মিস? স্যার আপনার সাথে ম্যাডাম দেখা করতে আসছেন। কোথায়? তাড়াতাড়ি আমার কেবিনে পাঠিয়ে দাও। রুবিনা গিয়ে নীলাকে পাঠিয়ে দিল। নীলা রুমে ঢুকতেই কেউ তার হাত ধরে কোলে তুলে নিল। এই দেহটা তার খুব চেনা, তাই হেসে বলল, এই কি করছো? নামাও আমাকে। হঠাৎ কি মনে করে এখানে আসলেন ম্যাডাম? আনলাম এমনি, ভাবলাম দেখে যাই আমার মিস্টার কি কাজ করছেন। কি দেখলেন? দেখলাম খুব ভালো কাজ করছেন। অফিসে মেয়ে কর্মচারীদের সংখ্যা বেশি, তাদের সাথে গল্প করে সময় কাটানো যায়। আমি তো তাদের সাথে কথাও বলি না, কারণ আমার যে একজন স্বপ্নের রাজকুমারী আছেন। এই কারণেই তো আমার রাজকুমারকে এত ভালোবাসি। আমার অনেক ক্ষুধা লাগছে, চলো লাঞ্চটা করে নিই। আর শোনো, আমার তো এক্সামের টাইম চলে এসেছে। আমার খুব টেনশন হচ্ছে। টেনশনের কিছু নেই, আমি জানি তুমি বেস্ট রেজাল্ট করবে, তবে আমি চাই তুমি ফেল করো। কেন? পাশ করে গেলে তো তুমি আমার নীল থাকবে না, ডক্টর নীলা হয়ে যাবে। তখন কি আর আমাকে দেওয়ার জন্য সময় হবে আপনার? তুমি এটা বলতে পারলা? আমি এখন যেমন আছি ডক্টর হওয়ার পরেও এমনই থাকবো। আর তুমি যদি মনে করো আমি পাল্টে যাব, তাহলে আমি এক্সামই দিব না। আর আমি তো ফান করছি, এরকম বলছো কেন? আমার সাথে এরকম ফান করবা না। ওকে ম্যাডাম, সরি, কান ধরছি, আর ফান করব না। নীলা হাত বাড়িয়ে দিলেও আহনাফ শক্ত করে জড়িয়ে ধরল নীলাকে। এরপর লাঞ্চ করে বেরিয়ে গেল দুজন। সারাদিন ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে বাসায় ফিরল। দেখতে দেখতে নীলার এক্সামও এসে গেল। আহনাফ খুব কেয়ার করে নীলাকে, জোর করে পড়তে বসায়, রাত জেগে পাশে বসে থাকে। নীলা খুব ভালো মতো পরীক্ষা শেষ করলো। রেজাল্টের দিন সকাল থেকে নীলার সারা রুমে পায়চারি করছে, সাথে আবিরও পেছন পেছন পায়চারি করছে। আহনাফ বিছানায় শুয়ে শুয়ে এসব দেখছে আর হাসছে। এই তুমি হাসছো কেন? তো আমার হাসি পাচ্ছে, হাসবো না? খালি একটু টেনশনে আছি, না হলে দেখে নিতাম, শয়তান বেটা। আহনাফ ল্যাপটপটা হাতে নিয়ে রেজাল্ট দেখলো। নীলা যেরকমটা ভেবেছিল সেই রকমই রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। আহনাফ আনন্দে লাফাতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল আবির আর নীলা। নীল, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো? কথাটা শুনে নীলা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। আনন্দে কান্না করে দিয়েছে ও। আহনাফকে জড়িয়ে ধরে বসে আছে। আহনাফ নীলাকে ছাড়তে পারছে না। আহনাফ মিষ্টি আনতে চলে যায়। নীলা আবিরকে জড়িয়ে ধরে বলে, আব্বু বলো, তুমি আম্মুর কাছে কি চাও? আচ্ছা, যা চাইবে সব পাবে। সত্যি দিবা তো? সত্যি দিব। তাহলে আমাকে বন্ধু এনে দাও। ছেলের কথায় নীলা না হেসে থাকতে পারল না। আচ্ছা, দিব তোমাকে বন্ধু এনে। আবির খুশিতে সারা রুমে দৌড়াতে থাকে। আহনাফ মিষ্টি এনে সবাইকে দিতে থাকে। বাড়িতে উৎসবের আমেজ এসে গেছে। আহনাফ যার কাছে যাচ্ছে তাকেই বলছে, আমার বউ ডাক্তার হয়ে গেছে, আর চিন্তা করা লাগবে না। নীলা আহনাফের এমন বাচ্চামো দেখে হাসছে। আহনাফ মিষ্টির প্যাকেট নিয়ে উপরে আসে। আব্বু আম্মু বলছে বন্ধু এনে দেবে। আহনাফ ছেলের কথা শুনে নীলার দিকে তাকায়। নীলা মুচকি হেসে প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে আহনাফের মুখে ঢুকিয়ে দেয়।
আহনাফকে এখনো ঘোরের মধ্যেই আছে। প্যাকেট রেখে নীলা আর আবিরকে জড়িয়ে ধরে। নীলাও শক্ত করে জড়িয়ে ধরে আহনাফকে। তাদের এই ভালোবাসা চলতে থাকুক চিরন্তর।